গল্পের একদম শুরুতেই আমরা দেখি দুইটা কিউট বাচ্চা দাদির কাছে এক অদ্ভুত রূপকথা শুনছে। রূপকথার নায়িকা হল 1 ইঞ্চ প্রিন্সেস। রাজকন্যার উচ্চতা মাত্র 1 ইঞ্চি। গল্প শুনেই ছোট্ট মেয়েটা এক্সাইটেড হয়ে যায়। সে মনে মনে ঠিক করে আজই ওই রাজকন্যাকে খুঁজবে। দাদি চলে যেতেই দুইজন মিলে বেরিয়ে পড়ে। তারা ভাবছে এমন কেউ কোথাও আছে। খুঁজতে খুঁজতে মেয়েটা একটা পুকুরের ধারে আসে। হঠাৎ পিছলে তার জুতা পানিতে পড়ে ভেসে যেতে থাকে। মেয়েটার বুক থকথক করে। জুতা হারালে বাসায় মা বকবে এটা সে জানে। ঠিক তখনই সে দেখে জুতার ভেতরে খুদে এক রাজকন্যা বসে আছে। মেয়েটার ভয় মিলিয়ে যায়। সে আনন্দে হাসতে থাকে। একটু পরে ছেলেটাও সেখানে আসে। মেয়েটা তাকে সব বলে, কিন্তু এখানেই টুইস্ট। তার চোখের সামনেই রাজকন্যাটা উধাও হয়ে যায়। তাই ছেলেটা ভাবে মেয়েটা বানিয়ে বলছে। সে আর বিশ্বাস করে না। এরপর তারা পাহাড়ের নিচে চলে যায়। সেখানে দাঁড়িয়ে এই বয়সেই তারা একে অপরকে ভালোবাসার কথা বলে। চিরদিন একসঙ্গে থাকার প্রতিশ্রুতিও দেয়। ভাবতে পারো এই বয়সে প্রমিসও বোঝে। তারপরে দৃশ্য বদলে যায়। এদিকে আমরা দেখি চিয়োমি নামে এক মেয়ে। সে একা বসে নিজের উপন্যাস লিখছে। জানালার বাইরে তাকিয়ে সে মিনামিকে দেখে। মিনামি কিংডোর প্র্যাকটিস করছে। এটা তার সবচেয়ে প্রিয় খেলা। চিয়োমির মনটা ভারী হয়ে যায়। সে মিনামিকে ভালোবাসে, কিন্তু মনে হয় মিনামি কিছুই বোঝে না। স্কুলে যাওয়ার সময় মিনামির মা চিয়োমিকে ডাকে, কারণ তারা প্রতিবেশী। মিনামি আজ লাঞ্চ নিতে ভুলে গেছে, তাই লাঞ্চ বক্সটা চিয়োমির হাতে দেয়। চিয়োমি সেটা নিয়ে মিনামির পেছনে দৌড়ায়। একই সময় মিনামিরও মনে পড়ে লাঞ্চ বক্স বাসায় রেখেছে, তাই সেও ঘরের দিকে দৌড়াতে শুরু করে। হঠাৎ করেই দুজনের ধাক্কা লাগে, আর ঠিক সেই মুহূর্তে ভুল করে তাদের ঠোঁট লেগে যায়। চিয়োমির মাথা গরম হয়ে যায়। সে তাড়াতাড়ি উঠে লাঞ্চ বক্সটা মিনামির হাতে গুজে দেয়। তারপর লজ্জায় কিছু না বলেই দৌড়ে পালায়। মিনামি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। হাতে লাঞ্চ বক্স আর মাথায় শুধু একটাই প্রশ্ন, এটা কি হলো? ওরা একই ক্লাসে পড়ে, কিন্তু কথা খুব কম। কারণ মিনামি কারো সাথে বেশি মিশতে চায় না। সে সারাক্ষণ পড়াশোনায় ডুবে থাকে। তার স্বপ্ন বড় হয়ে ডাক্তার হবে, মানুষের সেবা করবে, সাথে নিজের পরিবারকেও টানবে। তাই তার চোখে প্রেম নয়, শুধু ফোকাস। অন্যদিকে চিয়োমি স্কুলের ডান্স প্র্যাকটিসে ঝড় তোলে। সে সত্যিই দারুণ ডান্সার। টোকিওর একটা বড় কম্পিটিশনে যেতে চায়, কিন্তু জানে বাবা মা রাজি হবে না। স্কুল শেষে ক্লাসমেট রিকো তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। পথে সে একটা জনপ্রিয় উপন্যাসের প্রশংসা করে। টুইস্ট হলো উপন্যাসটা আসলে চিয়োমির লেখা। সে অন্য নাম দিয়ে লেখে। পরদিন রিকো উপহার দিয়ে ভালোবাসার কথা বলে। যাওয়ার সময় ফিসফিস করে জানায়, লেখক যে তুমি সেটা আমি বুঝে গেছি। চিয়োমি উপহার দেখে খুশি হয়। ঠিক তখনই বৃষ্টি নামে। ছাতা খুলতেই সে দেখে মিনামি সাই নামের ছেলের সাথে একই ছাতার নিচে হাঁটছে। সাই মিনামির দিকে এমনভাবে তাকায় যে চিয়োমির বুক চলে ওঠে। সে বাড়ি ফিরে কাঁদে। আর একই সাথে বাবা মা জেনে যায় চিয়োমি লুকিয়ে টোকিও যাবে। ঝগড়া বাড়ে। বাবার হাত উঠে যায়। ক্ষুব্ধ চিয়োমি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। বাইরে তখনও বৃষ্টি থামেনি, আর তার চোখের জলও থামছে না। ঠিক তখনই পথেই মিনামির সাথে দেখা। চিয়োমি সোজা প্রশ্ন করে, সাইয়ের সাথে তোমার সম্পর্ক কি? মিনামি একদম ঠান্ডা গলায় কড়া কথা শোনায়, এসব আজে বাজে প্রশ্ন আমাকে করবে না। চিয়োমি আরও ভেঙে পড়ে, ঘুরে চলে আসে। বাতাসে তার ছাতাও উড়ে যায়। ছাতার পেছনে দৌড়াতে দৌড়াতে সে উঠে যায় সেই পাহাড়ে। ওই পাহাড়টাই আমাদের পরিচিত জায়গা। ছোটবেলায় যে দুই বাচ্চা এখানে চিরদিন একসাথে থাকার প্রমিস করেছিল, তারা আসলে মিনামি আর চিয়োমি। চিয়োমি বসে বসে ভাবে, কবে থেকে সব বদলে গেল। মিনামির বাবা চলে যাওয়ার পর পরিবারের চাপ সব গিয়ে পড়ে মিনামির কাঁধে। তাই মিনামি এখন শক্ত আর ভেতরে ভেতরে ক্লান্ত। চিয়োমি চোখ মুছে প্রার্থনা করে মিনামি যেন আগের মতো হয়, বন্ধুত্বটা যেন আবার ছোটবেলার মতো ফিরে আসে। বলতে বলতে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম ভাঙতেই চিয়োমি দেখে সে একদম ছোট হয়ে গেছে, 1 ইঞ্চির মতো। ভয় নয়, বরং সে খুশি, কারণ তার কল্পনার 1 ইঞ্চ প্রিন্সেস সে নিজেই। এদিকে সারারাত চিয়োমি না ফেরায় বাড়িতে তোলপাড়। বাবা মা থানায় যায়, পুলিশ অভিযোগ নেয়, আর খবর ছড়িয়ে যায়। খবরটা মিনামির কানেও যায়। মিনামি ছুটে আসে পাহাড়ে, নাম ধরে ডাকতে থাকে। চিয়োমি বলে, আমি তো এখানেই। মিনামি শব্দ শোনে, কিন্তু দেখতে পায় না। ছোট্ট চিয়োমি লাফিয়ে সামনে এলে মিনামি অবাক হয়ে যায়। তারপর তাকে পকেটে করে বাড়ি আনে, নিজের ঘরে লুকিয়ে রাখে। এখন চিয়োমি সবকিছুর জন্য মিনামির ওপর নির্ভরশীল, আর মিনামিও সাহায্য করতে থাকে। অনেকটা সময় পেরিয়ে যায়। মিনামি বলে, এখন বাড়ি ফিরে যাও, কিন্তু চিয়োমি রাজি না। সে বলে, এই অবস্থায় মা বাবা দেখলে ভেঙে পড়বে। তাই সে ফোন করে একটা গল্প বানায়। বলে, আমি টোকিওর ডান্স কম্পিটিশনে চলে এসেছি, চিন্তা করো না, শেষ হলেই ফিরব। এতে বাড়ির লোকজন অন্তত শান্ত থাকবে। এরপর মিনামি তাকে যত্ন করে গুছিয়ে দেয়। একটা ছোট বাটিতে পানি ভরে চিয়োমির গোসলের ব্যবস্থা করে, ঠিক পুতুল খেলায় যেমন হয়। রাতে টিস্যু বক্স খালি করে ছোট্ট বিছানাও বানায়। ঘুমন্ত চিয়োমিকে দেখে মিনামির ভেতরে অদ্ভুত মায়া কাজ করে। সে চুপচাপ তাকিয়ে থাকে, যেন বিশ্বাসই করতে পারছে না এত ছোট একটা মানুষ তার ঘরে আছে।
পরদিন চিয়োমি ইচ্ছা করে এক রাজকন্যার গল্প শোনায় যে অভিশাপে ঘুমিয়েছিল, রাজপুত্রের চুমুতেই জেগে ওঠে। চিয়োমির আশা মিনামি ইঙ্গিত ধরবে, কিন্তু মিনামি কিছুই বোঝে না, উল্টো গল্প শুনে হাসে। স্কুলে যাওয়ার সময় মিনামি চিয়োমিকে পকেটে লুকিয়ে নিয়ে যায়। ক্লাসে চিয়োমি না থাকলেও সবাই যেন স্বাভাবিকই থাকে। ফিরে এসে মিনামি ডল হাউস থেকে চিয়োমির জন্য ছোট জামা কিনে আনে, কারণ একই পোশাকে আর কতদিন। ঠিক তখনই মিনামির দাদির বলা একটা কথা মনে পড়ে। এক জাদুকরি হাতুড়ি আছে যা 1 ইঞ্চ প্রিন্সেসকে আবার আগের মতো বড় করতে পারে, তবে সেটা শুধু পূর্ণিমার রাতেই কাজ করে। মিনামি চিয়োমিকে নিয়ে সেই জায়গায় যায়, কিন্তু পূর্ণিমা এসেও কিছু হয় না। সেই রাতেই আবার বৃষ্টি নামে। তারা আবার পাহাড়ে বসে অপেক্ষা করে। সারা রাত ভিজে, তবু পরিবর্তন নেই। বৃষ্টিতে মিনামি জ্বরে পড়ে যায়। চিয়োমি দৌড়ে ফ্রিজ থেকে পানি আনতে চায়, মাথায় পানি দিতে, কিন্তু সে এত ছোট যে ফ্রিজের দরজাই খুলতে পারে না। ফ্রিজ খুলতে না পেরে চিয়োমি অসহায় হয়ে কাঁদে। মিনামি দুর্বল গলায় বলে, কাঁদো না, তুমি শুধু আমার পাশে থাকলেই হবে। এই একটা লাইনেই চিয়োমির বুকটা ভরে যায়। সে তো এতদিন শুধু এইটুকুই চাইছিল, মিনামির পাশে থাকার অনুমতি। কিন্তু সুখ বেশিক্ষণ থাকে না। সাইরি এসে মিনামির খোঁজ নেয়, পাশে বসে সেবা করতে থাকে। সে এত কাছাকাছি আসে যে চুমু খেতেও চায়। চিয়োমির ভেতরটা জ্বলে যায়, কিন্তু সে কিছু করতে পারে না। ঠিক তখনই ঘুমের মধ্যে মিনামি হঠাৎ চিয়োমির নাম বলে ফেলে। সাইরি থেমে যায়, একটু সন্দেহ হয়, তারপর সরে পড়ে। মিনামির জ্বর কমলে সে চিয়োমির একটা ভিডিও করে। ক্যামেরার অ্যাঙ্গেল এমন রাখে যেন চিয়োমি স্বাভাবিকই দেখায়। ভিডিওটা চিয়োমির বাবা মাকে পাঠায়। চিয়োমি বলে, আমাকে টোকিওতে আরও কয়েকদিন থাকতে হবে। বাবা মা নিশ্চিন্ত হয়, ভাবে মেয়েটা সত্যি কম্পিটিশনেই আছে। একদিন মিনামি সাইরির সাথে স্টাডি করছে। চিয়োমি পকেটে ঘুমাচ্ছে। হঠাৎ সে নাক ডাকতে শুরু করে। মিনামি বুঝে যায় বড় বিপদ। সে ওকে ঢাকতে বারবার কাশি দেয়, যেন শব্দটা চাপা পড়ে। পরে বাড়ি ফেরার পথে সাইরি মিনামির সাথে ফ্লার্ট করতে থাকে। একসময় আবার চুমু খেতে এগোয়। পকেটের ভেতরে চিয়োমি রাগে ফেটে পড়ে, মিনামিকে ঘুষি মারতে থাকে। মিনামি একটু পিছিয়ে যায়। সাইরি ভাবে সে লজ্জা পাচ্ছে, তাই যাওয়ার আগে জোর করে একটা কিস দিয়ে পালায়। চিয়োমির মাথা গরম হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। এইভাবেই চলে আসে কিংডো প্রতিযোগিতার দিন। মিনামি মনে করে সে প্রস্তুত না। চিয়োমি তাকে টেনে বলে, তুমি এত প্র্যাকটিস করেছ, এখন তোমার প্রতিভা সবার সামনে দেখানোর সময়। চিয়োমির কথায় মিনামি একটু সাহস পায়। সে প্রতিযোগিতায় নামে, কিন্তু শেষ পর্যন্ত হেরে যায়। ফিরে এসে সে চুপচাপ থাকে, যেন হারটা কারো সামনে মানতে চাইছে না। পরদিন স্কুলে রিকু একটা পুতুল নিয়ে আসে। পুতুলটা দেখতে একদম চিয়োমির মতো। রিকু মিনামিকে নকল করে পুতুলটা পকেটে রেখে ঘুরতে থাকে। এটা দেখে মিনামির ভেতরে অদ্ভুত একটা জেলেসি কাজ করে। ছেলেরা মুখে কিছু না বললেও প্রিয় মানুষটাকে নিয়ে অন্য কেউ বাড়াবাড়ি করলে বুকটা জ্বলে ওঠে। চিয়োমি অনেকদিন এক পোশাকেই ছিল। মিনামির একটা রুমাল তার খুব পছন্দ হয়। সে বলে, এটা দিয়ে আমার জন্য ড্রেস বানাও। মিনামি যত্ন করে বানায়ও, কিন্তু গলার অংশ এত টাইট হয় যে চিয়োমি আর সেটা পরতে পারে না। তাই চিয়োমি সাহস করে নিজের বাসায় গিয়ে পুতুলের জামাকাপড় নিয়ে আসে। তারপর থেকে সে ওই ড্রেসগুলোই পরে থাকে। একদিন মিনামি স্কুলে গেলে চিয়োমি বাসায় একা। হঠাৎ কয়েকজন চোর ঢুকে পড়ে। চিয়োমি ছোট পা দিয়ে মিনামির আইপ্যাড চালিয়ে দ্রুত মেসেজ পাঠায়। মিনামি দৌড়ে ফিরতে শুরু করে। আর ঠিক যখন চোরেরা ঘরে ঢুকতে যাচ্ছিল, চিয়োমি সিডি প্লেয়ারে জোরে গান চালায়। চোরেরা ভাবে ভেতরে কেউ আছে। তারা ভয় পেয়ে পালায়। মিনামি এসে চিয়োমিকে নিরাপদ দেখে স্বস্তি পায়। কিন্তু টুইস্ট হয় আর একটা। টোকিও কম্পিটিশন থেকে চিয়োমির এক বন্ধু তার বাবা মাকে বলে চিয়োমি নাকি সেখানে যায়নি। বাবা মা ঘাবড়ে যায়। ভিডিওটা তবে কোথা থেকে এলো সেটাও ভাবতে থাকে। এদিকে পুতুলের পোশাকে চিয়োমি খুশিতে নাচতে থাকে। পরদিন স্কুলের বারান্দায় রিকু হঠাৎ মিনামির পকেটে ওই একদম হুবহু পুতুলটা দেখে থমকে যায়। চিয়োমি ভেতরে লুকিয়ে থাকে, আর রিকুর চোখে সন্দেহ জমতে থাকে। ঠিক এই সময় আরেকদিকে চিয়োমির বড় বোন মিনামিদের বাসায় আসে। ঘরে ঘরে খুঁজতে গিয়ে সে চিয়োমির পুতুলের জামাকাপড় পেয়ে যায়। এরপর তার চোখ পড়ে সেই ট্যাবের দিকে, যেটা দিয়ে চিয়োমি ভিডিও পাঠিয়েছিল। তখনই তার সব মিলতে শুরু করে। রাতে আবার সাইরি মিনামিদের বাড়িতে আসে। দেরি হয়ে যাওয়ায় মিনামির মা তাকে থেকে যেতে বলে। মিনামি নিজের ঘরে পড়ছিল। এমন সময় সাইরি ঢুকে তাকে জড়িয়ে ধরে। সে আজ সরাসরি বলে ফেলে, আমি তোমাকে ভালোবাসি। তারপর চুমু খেতে এগোয়। মিনামি তাকে সরিয়ে দেয়, বলে, আমি পড়াশোনায় ব্যস্ত, আমাকে ডিস্টার্ব করো না। সাইরি রেগে ঘর ছেড়ে চলে যায়। চিয়োমি সব দেখে চোখের জল ধরে রাখতে পারে না। মিনামি জিজ্ঞেস করে, তুমি কাঁদছ কেন? কিন্তু চিয়োমি কিছু বলে না। পরদিন মিনামির দাদি হঠাৎ চিয়োমিকে দেখে ফেলে। দাদির মনে হয় এটাই সত্যি 1 ইঞ্চ প্রিন্সেস। সে চিয়োমির জন্য ছোট ছোট সুন্দর পোশাক বানায়, আর সবাইকে বলে এগুলো রাজকন্যার জন্য। কিন্তু কেউ বিশ্বাস করে না। সবাই ভাবে দাদি বয়সের কারণে উল্টাপাল্টা বলছে। এদিকে চিয়োমির এক বন্ধু রিকুকে জানায় চিয়োমি টোকিও যায়নি। রিকুর মাথায় চিয়োমির উপন্যাসের সেই গল্পটা ঘুরতে থাকে, ছোট মেয়ের সাথে বড় ছেলের প্রেম। তার মনে পড়ে মিনামির পকেটের পুতুলটা।
তারপর চিওমির বড় বোন মিনামির সাথে কথা বলে। মিনামি বলে চিওমি এখন কিছু সমস্যায় আছে, বাড়িতে বলতে পারছে না। বোন চুপ করে বলে, ঠিক আছে, আমি মা বাবাকে কিছু বলবো না, তুমি ওকে দেখো। একদিন জানালার পাশে দাঁড়িয়ে বোন হঠাৎ ছোট্ট চিওমিকে নাচতে দেখে অবাক হয়ে যায়। এর মধ্যেই মিনামির দাদি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। সবাই দাদিকে হাসপাতালে নেয়। তাড়াহুড়োয় মিনামি বাথরুমে গিয়ে নিজের কোট খুলে বাইরে রেখে দেয়। আর চিওমি ছিল ঠিক সেই কোটের পকেটেই। ঠিক তখনই একটা ছোট্ট মেয়ে কোটটা নিয়ে ঠেলতে শুরু করে। ঝাঁকাঝাঁকিতে চিওমি পকেট থেকে পড়ে যায়। মেয়েটা তাকে পুতুল ভেবে নিয়ে চলে যায়। মিনামি ফিরে এসে চিওমিকে কোথাও পায় না। বুকটা কেঁপে ওঠে, কিন্তু কাউকে কিছু জিজ্ঞেসও করতে পারে না। ওদিকে ছোট্ট মেয়েটা চিওমিকে নিজের বিছানায় বেঁধে রাখে, যাতে সে পালাতে না পারে। মেয়েটার বিছানা ছিল মিনামির দাদির পাশেই। দাদি কথায় কথায় বুঝিয়ে চিওমিকে ফেরত নিয়ে নেয়। তারপর মিনামির হাতে দিয়ে দেয়। এতক্ষণ পর চিওমিকে ফিরে পেয়ে মিনামি সত্যি স্বস্তি পায়। এই একই হাসপাতালে চিওমির বড় বোন মিনামিকে কারো সাথে কথা বলতে শুনে ফেলে। সে বুঝে যায় চিওমি সত্যিই ছোট হয়ে গেছে। জানালায় যে নাচ দেখেছিল সেটা তার বোনই ছিল। সে চুপি চুপি এসে ছোট্ট চিওমির সাথে কথা বলে, আর সত্যি তা নিজের চোখে দেখে নেয়। এরপর একদিন সাইরি মিনামির সামনে এসে সোজা প্রশ্ন করে, তুমি কি চিওমিকে ভালোবাসো? মিনামি আর লুকায় না, বলে, আমি অনেক আগে থেকেই ওকে ভালোবাসি, শুধু বুঝতে পারিনি। এই কয়েকদিনই বুঝেছি। চিওমি ছাড়া আমি কাউকে চাই না। চিওমি দূর থেকে এটা দেখে আবার কাঁদে। মিনামি তখন তাকে বুঝিয়ে বলে, তুমি ভুল বুঝছো, প্রমিস করো তুমি আমাকে ছেড়ে যাবে না, সারা জীবন পাশে থাকবে। চিওমির চোখ জ্বলে ওঠে খুশিতে। ছোটবেলার প্রেম যেন ফিরে আসে। ঠিক তখনই মিনামির বাবা হঠাৎ ফিরে এসে মাকে ডিভোর্স দিয়ে আবার চলে যেতে চায়। মিনামি সামনে দাঁড়িয়ে বলে, তুমি চলে যাও, তোমার দরকার নেই, আমি একাই মা আর দাদির দায়িত্ব নেব। বাবা কিছু বলতে পারে না, শুধু একবার জড়িয়ে ধরে চলে যায়। আর এদিকে চিওমির পরিবারও জানতে শুরু করে চিওমি ছদ্ম নামে উপন্যাস লিখত। তারা একদিকে ভীষণ খুশি হয়, আবার কষ্টও পায়, কারণ চিওমি এত ভয় পেত যে এই সুখের খবরটাও বলেনি। এদিকে রিকুর সন্দেহ জমে গিয়েছিল অনেক আগে থেকেই। সে এবার মিনামির বাসায় এসে সোজা বলে, ওই পুতুলটা বের করো, যেটা দেখতে চিওমির মতো। মিনামি আর লুকায় না, বলে এটা পুতুল না, এটা চিওমি। রিকু প্রথমে বিশ্বাসই করে না। সে জেদ ধরে, আমাকে চিওমির সাথে দেখা করাও। মিনামি না করে দেয়। তখন রিকু চিওমির উপন্যাসের কথা তোলে, যেখানে চিওমির একতরফা ভালোবাসা লিখে রাখা ছিল। রিকু মিনামিকে বোঝায়, চিওমি শুধু তোমাকেই ভালোবাসে, তুমি আমাকে নিয়ে অযথা জেলাস হচ্ছ। যদি তোমারও ফিলিংস থাকে, এখনই বলার সময়। মিনামি তখন সত্যিটা বলে। বাবা চলে যাওয়ার পর থেকে সে কাউকে ভালোবাসতে ভয় পেত, মনে হতো সবাই ছেড়ে যাবে। রিকুর কথায় মিনামি সাহস পায় আর স্বীকার করে সে চিওমিকে ভালোবাসে। ঠিক তখনই চিওমি সামনে এসে দাঁড়ায়। রিকু নিজের চোখে দেখে হতবাক হয়ে যায়। চিওমি সত্যি পুতুলের মতো ছোট। সব শুনে রিকু মনে করিয়ে দেয় জাদুকরি হাতুড়ির নিয়ম। হাতুড়ি চালানোর পর সূর্য ওঠার সাথে সাথে প্রার্থনা করতে হয়। তারা আগে এটা করেনি। এবার চিওমি প্রার্থনা করে, কিন্তু তবুও কিছু বদলায় না। তখন চিওমি বলে, আমি বাড়ি যেতে চাই, মা বাবাকে সত্যি বলাই দরকার। মিনামি শুনেই আঁকড়ে ধরে, সে ছাড়তে চায় না। রাস্তায় দাঁড়িয়ে এই কথা হচ্ছিল। ঠিক তখনই একটা গাড়ি এসে মিনামিকে জোরে ধাক্কা মারে। মিনামি পড়ে যায়। চারদিকে হইচই, আর সেই ভিড়ের মধ্যে চিওমির মা দৌড়ে আসে সাহায্য করতে। এসে মিনামির পাশে ছোট্ট চিওমিকে দেখে সে থমকে যায়। তারপর আর দেরি না করে মিনামিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিওমিকে মা বাড়িতে নিয়ে আসে। বড় বোন আগে থেকেই জানত, কিন্তু বাবার মাথায় যেন বাজ পড়ে। নিজের মেয়েটা যে এতদিন ভয় আর লুকোচুরির মধ্যে ছিল, সেটা বুঝে সে ভেঙে পড়ে। কিছুক্ষণ পর চিওমির মা খবর দেয় অ্যাক্সিডেন্টের পরও মিনামির জ্ঞান ফেরেনি। চিওমি আর স্থির থাকতে পারে না। সে মায়ের সাথে ছুটে হাসপাতালে যায়। বেডের পাশে গিয়ে সে মিনামির মুখের কাছে ঝুঁকে একটা চুমু দেয়। ঠিক তখনই জানালা দিয়ে আলো এসে মিনামির চোখে পড়ে, আর মিনামি ধীরে ধীরে চোখ খুলে ফেলে। চিওমি খুশিতে আবার চুমু দেয়। এবার আলোটা চিওমির গায়ে পড়ে, আর সে একটু একটু করে স্বাভাবিক আকারে ফিরে আসে। যে আইডিয়াটা সে শুরুতেই বলেছিল, সেটাই শেষ পর্যন্ত কাজ করে। সব ঠিক হলে তারা আবার স্কুলে ফিরে যায়। মিনামি সবার সামনে বলে দেয় চিওমি তার মানুষ। বছর গড়িয়ে যায়, স্কুল শেষ, তারপর বিয়ে। 1 বছর পর মিনামি মেডিকেলে ভর্তি হয়। চিওমি টোকিওর বড় ডান্স প্রতিযোগিতার প্রস্তুতি নেয়। টোকিও যাওয়ার আগে দুজন আবার সেই পুরনো পাহাড়ে যায়, যেখানে ছোটবেলায় ফুলের মুকুট দিয়ে তারা প্রমিস করেছিল কাউকে ছাড়বে না। আজও তারা একই জায়গায় দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরে। আর এই মিষ্টি মুহূর্তেই গল্পটা শেষ। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হবে পরের ভিডিওতে।